শিক্ষা সজাতিকে দিতে ঘরে ঘরে। আমরা হরিচাঁদ ঠাকুর তিনি উপলব্ধি করেছিলেন যে আমাদের সমাজের এই পতিত সমাজ যেটা, এই সমাজের লেখাপড়া করা দরকার, লেখাপড়া। সেই জন্য মানে গুরুচাঁদ ঠাকুর বলছেন যে তার বাবা তাকে বলেছেন যে মোর পিতা হরিচাঁদ গেছে বলে মোরে বিদ্যা শিক্ষা সজাতিকে দিতে ঘরে ঘরে। বিদ্যা বিনা সব পিতা দেখো মনে ভেবে, বিদ্যা পেলে ধর্মান সবকিছু পাবে। অনুন্নত জাতি মাঝে শিক্ষা প্রচারিতে আজ্ঞা করে হরিচাঁদ তার বিধি মতে। এই যে কথা বলে স্কুল তৈরি করে গুরুচাঁদ ঠাকুর, আমরা লেখাপড়া করি। তো লেখাপড়া করার পরে যাবে কোথায়? রিসেন্ট আমি শিলিগুড়িতে গেছিলাম, আমাদেরই পার্টি অনেক দিন ধরে করে গরিব লেবার কাজ টাজ করে। সে এসে বলছে তার ছেলে যখন স্কুলে যাচ্ছে বা যাওয়ার জন্যই করছে, পাশের বাড়ির লোক বলছে যে স্কুলে পাঠাচ্ছিস কেন, চাকরি তো নাই। এই যে ব্যাপারটা, চাকরি তো নাই, স্কুলে পাঠাচ্ছিস কেন? তাহলে আজকে মমতা ব্যানার্জি 11, 12, 13 বছরে এই সমাজের মধ্যে একটা তৈরি করেছে যে চাকরি নাই, তাই তো? স্কুলে কেন যাবে? গুরুচাঁদ ঠাকুর যখন স্কুল তৈরি করে কিছু লোককে লেখাপড়া করে, তখন থেকে ফিলিংস তার মনের মধ্যে আসছে সে কত অবধি লেখাপড়া করেছে, বেশি দিন দূর না, 5, 6 পর্যন্ত, 5, 4 পর্যন্ত। কিন্তু তার যে মানে দূরদর্শিতা যেটা বলে, সেই দূরদর্শিতা এত দূর ছিল যে আমি যে লেখাপড়া করে স্কুল তৈরি করে কিছু লোককে শিক্ষিত করেছি, তো এই লোকরা যদি এদেরকে, কারণ তখন জানি চাকরি করা মানে সরকারি চাকরি করা মানে হচ্ছে সামাজিকভাবে একটা প্রতিষ্ঠা। তো তিনি যখন ওই গভর্নমেন্টের সঙ্গে যখন ফরিদপুরে যায় গভর্নর, তার সাথে ওই সময় ফরিদপুরে যখন যায়, তো আমাদের সমান সম্পর্কে একটা কথা ছিল, প্রচিপ্তি চন্ডাল ছিল। তো চন্ডাল সমাজ সঙ্গে একটা কথা ছিল যে চন্ডালরা হচ্ছে ব্যভিচারী মহিলারা আর পুরুষরা হচ্ছে দাঙ্গাবাজ। তো যখন গভর্নর ল্যাসলেট যায় ফরিদপুরে, তো গুরুচাঁদ ঠাকুর তার সমাজকে তার নিয়ে তার জন্য সুন্দর করে আসা ফুলের গাছ দিয়ে রাস্তা তৈরি করা, সুন্দর গেট আপ তৈরি করে তাকে রিসিভ করার জন্য ব্যবস্থা করেছিলেন। যাতে ওই যে কথা, তখন সেই গভর্নর ভাবছে যে এদের সম্বন্ধে যে কথা আছে ইংরেজদের কাছে, কারণ ইংরেজরা আসার পরে ইংরেজদের সরকারি কর্মচারী, সরকারি তো ইংল্যান্ড থেকে আসেন, ইংল্যান্ড থেকে কি বড় বড় অফিসার এসছে, কিন্তু নিচের যে কর্মচারী তারা কারা? তারা সব আপার কাস্ট লোক। তো তারা এই আপার কাস্ট লোকরা ইংরেজের সঙ্গে দালালি করেছে, যত অত্যাচার করেছে ইংরেজ জামানা, তারা কিন্তু ইংরেজরা করেনি, 2-4 জন থাকতে, বাকি সব হচ্ছে আপার কাস্ট যে অধিকারীরা ছিল, তারাই টর্চার করে এসেছে দোয়ারকাজদের উপরে, যে টর্চারের কথা পাওয়া যায়। তো এই যে আন্দোলন, এবং দেখবেন হরিচাঁদ ঠাকুরের চরিতামৃতে লেখা আছে যে নীল বিদ্রোহ যে ইটা প্রথম যে প্রতিবাদ করে তার নাম হচ্ছে হরিচাঁদ ঠাকুর। কোথায় লেখা আছে? হরিচাঁদ চরিতামৃত যে বইটা আছে, পুরনো বই, নতুন বই তার চাই না, সেই বইতে লেখা আছে যে ওই সময় যে বাংলায় নীল বিদ্রোহ যেটা, সেটা কিন্তু কে করেছে? সেটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর প্রথম করে। কিন্তু আমরা জানি না, আমাদের লোক হরিচাঁদ মতুয়ারা পড়ে, ইভেন পিয়ার ঠাকুর উপরে তার চালু হয়, কিন্তু তিনি কি কখনো বলেছেন যে এই বাংলার বুকে আমরা সবাই জানি ওই একজনের নাম শুনি, যিনি তার মাথায় নাকি ওই নীল চাষ করেছিল, কি নাম তার নাম কি যেন ভুলে যাচ্ছি, আমরা বইতে পড়েছিলাম, আমাদের পাঠ্য বইতে ছিল, দীনবন্ধু তার মাথায় নীল চাষ করেছিল ব্রিটিশরা নামিয়ে দিয়ে, এইটা জানি। কিন্তু এই কথা যে হরিচাঁদ ঠাকুর প্রথম বাংলার ওইখানে ওই অঞ্চলে তিনি প্রতিবাদ করেছেন এই নীল চাষের, সেই কথা কিন্তু আমাদের সমাজের যারা করেছে জেনেছে তারা কিন্তু কেউ বলেনি, ইভেন পিয়ার ঠাকুর পর্যন্ত বলেন। তো এই যে গুরুচাঁদ ঠাকুর তখন দেখেছি যে আমি যে স্কুলে লোকদের লেখাপড়া করিয়েছি, এদের যদি চাকরির ব্যবস্থা না করি তাহলে পরে লেখাপড়া করে করবে, আবার কি সেই জমিতে গিয়ে চাষ করবে, চোন খাটবে, লোকের জমিতে ক্ষেত মজুরি করবে, এটাই করবে। কারণ হচ্ছে আমাদের সমাজে
73 সালে যে রিপোর্ট আছে গভর্নমেন্টের, ওখানকার ফরিদপুর জেলা যে গভর্নমেন্ট যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল, বাকরগঞ্জ, ফরিদপুর, যশোর যে তাদের যে রিপোর্ট আছে সেখানে দেখা আছে যেহেতু চন্ডালদের আনটাচেবল ছিল, সেই জন্য চন্ডালদের ওখানে লেখা আছে 73 সালে যে রিপোর্ট তাতে লেখা আছে যে সেলুকা জেলে ওখানে হচ্ছে বাংলায় দুটো কমিউনিটি ছিল, একটা হচ্ছে চন্ডাল আর হচ্ছে পণ্ড, এই দুটোই ছিল, বাকি যে সেলুকাসটা এগুলো নাই। ঠিক আছে, কারণ চন্ডালদের মধ্যে যেহেতু তাদের চুল কাটতো না, সেই জন্য তারা নাপিত করতো, তাদের মধ্যে লোক চুল কাটতো। যেমন আমার ছোটবেলায় আমার বাবা আমাকে চুল কেটে দিত, কেন? ওই যে ট্র্যাডিশন। এবং আমার বাবা যখন বাংলাদেশে তখন ওই যে লোক আমার আশপাশে যে বাড়ির লোক একটা গ্রামে, তারা বাবার গায়ে চুল কাটতে, বাবা ভালো কাটতো, কেন? বাইরে তো সেলুনে কেউ কাটবে না। তো আমাদের নৌকা তৈরি করে আমাদের লোক ছিল, মুটি মেজে আমাদের লোক ছিল, চাষ করতো আমাদের লোক ছিল, মাছ ধরতো আমাদের লোক ছিল, সবই কিন্তু এই লোকগুলো সব হচ্ছে চন্ডাল। তো এই সব কাজ আমাদের লোক। তাহলে এই যে লেখাপড়া করার পরে এই লোকগুলো যদি ওই কাজই করে, তাহলে তো কেউ লেখাপড়া করবে না। পুরনো পেশায় যদি সেই কাজগুলোই করে, তাহলে সেই জন্য গুরুচাঁদ ঠাকুর গভর্নরের সাথে কথা বলে আমাদের সমাজে কিছু লোকদের চাকরির ব্যবস্থা করেছিল, যার ফলে কিছু লোকরা চিন্তা করেছে আমাদের সমাজ যে আমি যদি ভালো লেখাপড়া করি, স্কুলে যাই, তাহলে আমি চাই। যার ফলে ওই সময় লড়াই করে প্রচুর লোক স্কুল তৈরি করত। এবং গুরুচাঁদ ঠাকুর থাকাকালীন তিনি প্রথম স্বচ্ছ ভারতের যে স্লোগান, আজকে মোদির কথা বলে, সেই স্লোগান আজ থেকে 150 বছরে গুরুচাঁদ ঠাকুর দিয়েছিলেন যে যে গ্রামে স্কুল থাকবে না সেই গ্রামে আমি যাবো না, যে বাড়িতে পায়খানা থাকবে না সেই বাড়িতে আমি যাবো। তার মানে ওই সময় কিন্তু আমাদের লোকদের বাড়িতে আমরা মাঠে, এখনো যেমন ইউপি বিহারে, আমিও তো যেমন বর্ধমান টহর যখন প্রথম যেতাম আমি 91, 92, 93, সে বাড়িতে সে খাট, পালঙ্কের খাট নতুন মশারিদের শুতে দিয়েছে, যিনি এখন হচ্ছে সিনা আমাদের ক্যান্ডিডেট ছিল, তার বাড়িতে গেছিলাম, ওটা সম্ভবত 93 সালটা হবে। দারুণ খাট, সুন্দর খাট, বিছনা আলাদাভাবে সুন্দর বিছনা, পালঙ্কের মতো খাট আছে নাকি শুতে দিচ্ছে। কিন্তু সকাল যেই হলো না, আমাদের প্রাকৃতিক যে নিয়ম মাঠে নিয়ে চলে গেছে, মাঠে নিয়ে গেছে। তার মানে এই ব্যাপারটা ছিল আমাদের। তো সেই সময় তার থেকে কত আগে কথা বলছে। তো গুরুচাঁদ ঠাকুর সেরকম দিচ্ছে, তারপরে যে লেখা তার লেখাপড়া করছে। তাহলে এবার হচ্ছে যে এই যে আজকে মমতা ব্যানার্জি যে কাট করছে বা সিপিএম করেছে, বিজেপি করছে, যে চাকরি নেই, তার মানে কি আমাদের যে গরিব লোক তারা আর স্কুলে যাবে না, যে স্কুলে যায় কি হবে? এবং তার সঙ্গে হচ্ছে আপার কাস্টের যে লোক আরএসএস, তারা আমাদের লোকদের মধ্যে পুশ করবে যে তোর ছেলে স্কুলে পাঠায় কি হবে, পয়সা খরচা হবে, নষ্ট হবে, চাকরি তো হবে না, চাকরি তো প্রাইভেটে পড়তে হবে, পয়সা নাই তো। তারপরে ওখান থেকে আমাদের যে গভর্নমেন্ট সেই জায়গা সরিয়ে নিচ্ছে।